আমার গর্ভাবস্থার কারণে রাতে বারবার ঘুম ভেঙে যেত বলে আমার স্বামী আমাকে প্রতি রাতে গাড়িতে গিয়ে ঘুমাতে বাধ্য করতেন। কিন্তু এক রাতে তার মা রওশনারা সত্যিটা হঠাৎ জানতে পেরে তাকে এমন একটি শিক্ষা দিয়েছিলেন যা সে সারা জীবন ভুলতে পারেনি। তখন আমি আরিশা গর্ভাবস্থার ৩৪তম সপ্তাহে ছিলাম। পিঠের ব্যথা যেন আমার নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। গর্ভের শিশুর নড়াচড়ায় পাঁজরে অসহ্য ব্যথা অনুভব করতাম। তার উপর প্রায় প্রতি ঘন্টায় একবার করে বাথরুমে যেতে হতো। রাতে শান্তিতে ঘুমানো আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আমি কখনো ডান পাশে কাত হয়ে শুতাম, কখনো বাম পাশে। বালিশ ঠিক করতাম, একটু উঠে বসতাম, আবার শুয়ে পড়তাম, কিন্তু কোনোভাবেই আরাম পেতাম না। আমি আর আমার স্বামী মিস্টার ইয়াসিন শহরের একটি ছোট এক শয়নকক্ষের ফ্ল্যাটে থাকতাম। ফ্ল্যাটটি ছিল একটি তিনতলা ভবনের তৃতীয় তলায়। এক রাতে প্রায় ৩টার দিকে হঠাৎ ইয়াসিন বিরক্ত হয়ে বিছানায় উঠে বসল। সে রাগান্বিত কণ্ঠে বলল, আমি আর এভাবে থাকতে পারছি না। আমি নিচু স্বরে বললাম, আমি দুঃখিত, আমি তো ইচ্ছে করে এমন করছি না, এসব আমার নিয়ন্ত্রণে নেই। সে আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে অন্য কোথাও গিয়ে ঘুমাও। আমি কিছু বলার আগেই সে রান্নাঘরের টেবিল থেকে আমার গাড়ির চাবি এনে বিছানার উপর ছুড়ে দিল। গাড়ির ছিট্ট পেছনে হেলানো যায়, ওখানেই ঘুমিয়ে পড়ো। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললাম, ইয়াসিন, আমি এখন ৮ মাসের গর্ভবতী। সে সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, তাতে কি হয়েছে? এই বাসার ভাড়া আমি দিই। সকালে আমাকে কাজে যেতে হয়, তাই আমার ভালোভাবে ঘুমানো দরকার। আর তুমি তো মাতৃত্বকালীন ছুটিতেই আছো। কয়েক সপ্তাহ গাড়িতে ঘুমালে তোমার কিছুই হবে না। আমি মনে মনে ভাবলাম, হয়তো সকালে ঘুম থেকে উঠে সে নিজের ভুল বুঝতে পারবে এবং আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু তার হলো না। বরং সেই রাত থেকে বিষয়টি আমাদের জীবনের নিয়মে পরিণত হলো। প্রতিদিন রাতে আমি আমার গর্ভাবস্থার বালিশটি নিয়ে ৩তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়ির পেছনের ছিটে গুটিসুটি মেরে রাত কাটাতাম। আর প্রতিদিন সকাল 6:30টার দিকে ইয়াসিন আমাকে একটি ছোট্ট বার্তা পাঠাতো, এখন উপরে চলে আসতে পারো। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। কিন্তু গত শুক্রবার রাতে সবকিছু বদলে গেল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ পার্কিং এলাকায় একটি গাড়ির হেডলাইট এসে পড়ল। একটি রূপালী রঙের এসইউভি এসে আমার গাড়ির ঠিক পাশে থামল। কিছুক্ষণ পর কেউ আমার জানালায় ধীরে ধীরে নক করলো। আমি মুখ ঘুরিয়ে তাকাতে দেখলাম আমার শাশুড়ি রওশনারা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে গাড়ির ভেতরে ওই অবস্থায় দেখে তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, ইয়াসিন ফোন ধরছিল না, তাই ভেবেছিলেন কোনো সমস্যা হয়েছে। কিন্তু তুমি এখানে গাড়ির ভেতর ঘুমাচ্ছ কেন? তার প্রশ্ন শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখের জল আটকে রাখতে না পেরে আমি সব সত্যি খুলে বললাম। তিনি নিশ্চুপ হয়ে আমার কথা শুনলেন। সব শোনার পর ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আমি বিশ্বাসই করতে পারছি না আমি এমন একজন ছেলেকে মানুষ করেছি। এরপর তিনি আর একটি কথাও বললেন না। নিজের গাড়িতে উঠে দ্রুত চলে গেলেন। প্রায় 15 মিনিট পরে তিনি আবার ফিরে এলেন। তার হাতে ছিল বাদামি কাগজে মোড়ানো একটি লম্বা প্যাকেট। তিনি শান্ত স্বরে আমাকে বললেন, আমার সঙ্গে চলো। আজ যা হবে সেটা তোমার নিজের চোখে দেখা উচিত। আমরা দুজন একসঙ্গে উপরে উঠলাম। ইয়াসিন আদো ঘুম চোখে দরজা খুলে অবাক হয়ে বলল, মা, এই সময়ে? রওশনারা কোনো উত্তর না দিয়ে প্যাকেটটি তার হাতে তুলে দিলেন। শুধু বললেন, তোমার জন্য একটি ছোট্ট উপহার। ইয়াসিন কৌতূহল নিয়ে মোড়ক খুলতে শুরু করলো, কিন্তু ভেতরের জিনিসটি দেখার সঙ্গে সঙ্গেই তার মুখের হাসি মিলিয়ে গেল। সে আতঙ্কে সেটি হাত থেকে ফেলে দিল এবং কয়েক পা পিছিয়ে গেল। ইয়াসিন আতঙ্কে কয়েক পা পিছিয়ে যাওয়ার পর পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তার হাতে থাকা জিনিসটি মেঝেতে পড়ে গড়িয়ে থেমেছিল। আমি নিচের দিকে তাকিয়ে বুঝতে পারলাম বাদামি কাগজের মোড়কের ভেতরে ছিল একটি পুরনো কম্বল, একটি ছোট বালিশ আর একটি ভাঁজ করা ক্যাম্পিং ম্যাট। সঙ্গে একটি সাদা কাগজে বড় অক্ষরে লেখা, আজ রাত থেকে এটাই তোমার বিছানা। ইয়াসিন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে সেই কাগজটির দিকে তাকিয়ে রইল। তারপর বিস্মিত গলায় বলল, মা, তুমি কি সত্যি আমাকে বাইরে গিয়ে ঘুমাতে বলছো? রওশনারা একটুও রাগ দেখালেন না, বরং শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না। আমি শুধু চাই এক রাতের জন্য তুমি সেই কষ্টটা অনুভব করো যেটা তোমার গর্ভবতী স্ত্রী গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি রাত সহ্য করেছে।
যে মানুষ নিজের সন্তানের মাকে গাড়ির ভেতরে ঘুমাতে বাধ্য করতে পারে তার নরম বিছানায় ঘুমানোর কোনো অধিকার নেই। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন একবার আমার দিকে তাকালো। হয়তো সে আশা করছিল আমি তার পক্ষ নেব, কিন্তু আমার ভেতরে জমে থাকা অপমান, কষ্ট আর অবহেলার পাহাড় আমাকে নির্বাক করে দিয়েছিল। আমি শুধু নিচের দিকে তাকিয়ে রইলাম। রওশনারা আমার কাঁধে আলতো করে হাত রেখে বললেন, মা, আজ থেকে তুমি এই ঘরে ঘুমাবে। আর আজকের রাতটা আমার ছেলে কাটাবে গাড়ির ভেতরে। মাত্র একটা রাত। যদি ওর কাছে রাতটায় অসহনীয় মনে হয়, তাহলেও বুঝবে তুমি কতগুলো রাত কিভাবে কাটিয়েছ। ইয়াসিন বিরক্ত হয়ে বলল, মা, আমি সকালে অফিসে যাই, আমার ঠিকমতো ঘুমানো দরকার। রওশনারা এবার তার দিকে এমনভাবে তাকালেন যেভাবে ছোটবেলায় কোনো বড় ভুল করলে তাকাতেন। তোমার ঘুমের দরকার আছে, কিন্তু যে মেয়েটা তোমার সন্তানকে নিজের শরীরে বহন করছে তার বিশ্রামের দরকার নেই। সে প্রতি ঘন্টায় বাথরুমে যায়, পিঠের ব্যথায় কাঁদে, তবুও তোমার শান্তির জন্য গাড়িতে রাত কাটায়। এতদিন আমি ভাবতাম আমি একজন ভালো মানুষকে বড় করেছি। আজ বুঝলাম কোথাও না কোথাও আমি বড় ভুল করেছি। মায়ের মুখে এমন কথা শুনে ইয়াসিনের মুখে রং বদলে গেল। সে ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে রইল। জীবনের সম্ভবত এই প্রথম সে নিজের কাজ নিয়ে লজ্জা অনুভব করছিল, কিন্তু সে লজ্জাও তার অহংকারের চেয়ে বড় হয়ে উঠতে পারছিল না। সে নিচু স্বরে বলল, আরিশা তো কখনো আপত্তি করেনি। আমি তখন প্রথমবার মুখ খুললাম। আমি আপত্তি করেছিলাম ইয়াসিন। প্রথম রাতেই বলেছিলাম আমি ভয় পাই। দ্বিতীয় রাতে বলেছিলাম আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়। তৃতীয় রাতে বলেছিলাম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু প্রতিবারই তুমি একই কথা বলেছিলে, আমি বাসার ভাড়া দিই, আমার ঘুমানোটাই আগে দরকার। এরপর আর কিছু বলার সাহস পাইনি। আমার কথাগুলো শুনে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না। রওশনারা ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। আজ রাতে তুমি নিচে যাবে, আর যাওয়ার আগে তোমার স্ত্রীকে ধন্যবাদ বলবে, কারণ এতদিন সে তোমার নিষ্ঠুরতাকে সহ্য করেছে, সংসার ভাঙার চেষ্টা করেনি। ইয়াসিন কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর বিরক্ত মুখে কম্বল আর বালিশ তুলে নিল। দরজার দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থেমে গেল। মা, যদি কেউ আমাকে নিচে দেখে? রওশনারা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সেই প্রশ্নটা তোমার প্রথম রাতেই করা উচিত ছিল, যখন তোমার 8 মাসের গর্ভবতী স্ত্রীকে একা গাড়িতে পাঠিয়েছিলে। তখন কি একবারও ভেবেছিলে কেউ যদি ওকে দেখে কি ভাববে? ইয়াসিন আর কোনো কথা বলল না। ধীরে ধীরে দরজা খুলে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আর পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। মনে হচ্ছিল বহুদিন পর এই ঘরের বাতাসে একটু স্বস্তি ফিরে এসেছে। রওশনারা আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, মা, আজ থেকে আর কখনো গাড়িতে ঘুমাবে না, যতদিন না তোমার সন্তান পৃথিবীতে আসে। আমি নিজে খোঁজ নেব। যদি আবার এমন কিছু হয়, তাহলে ওকে শুধু এক রাত নয়, যতদিন দরকার ততদিন গাড়িতেই থাকতে হবে। তার কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল। বিয়ের পরে প্রথম মনে হলো এই বাড়িতে অন্তত একজন মানুষ আছেন, যিনি আমাকে নিজের মেয়ের মতোই ভাবেন। পরদিন ভোরে আমার ঘুম ভাঙল জানালার ফাঁক দিয়ে আসা নরম সূর্যের আলোয়। বহুদিন পর আমি বিছানায় একটানা কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম। শরীরের ক্লান্তি পুরোপুরি না গেলেও মনে হচ্ছিল যেন বুকের ওপর থেকে একটা ভার নেমে গেছে। আমি ধীরে ধীরে উঠে বসতে বুঝতে পারলাম ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। সাধারণত এই সময়ে ইয়াসিনের অফিসে যাওয়ার তাড়াহুড়ো, আলমারি খোলার শব্দ কিংবা ফোনে কথা বলার আওয়াজে পুরো ফ্ল্যাট সরগরম হয়ে থাকে, কিন্তু আজ চারপাশেই শুধু নীরবতা। আমি ধীরে ধীরে দরজা খুলে ড্রয়িং রুমে গেলাম। সেখানে রওশনারা সোফায় বসেছিলেন, তার হাতে এক কাপ চা, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। আমাকে দেখে তিনি মৃদু হাসলেন। ঘুম কেমন হয়েছে মা? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, অনেকদিন পর মনে হলো সত্যিই ঘুমিয়েছি। তিনি উঠে এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। এটাই তো স্বাভাবিক, গর্ভবতী একজন মেয়ের ঘুমানোর জায়গা গাড়ির সিট হতে পারে না। ঠিক তখনই মূল দরজা খুলে ইয়াসিন ভেতরে ঢুকলো। তার চুল এলোমেলো, চোখ দুটো লাল, জামা কাপড় কুঁচকে গেছে। পুরো রাত গাড়ির পেছনের সিটে কাটানোর ক্লান্তি তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। সে ভেতরে ঢুকে কোমরে হাত রেখে ধীরে ধীরে সোজা হওয়ার চেষ্টা করলো। মনে হচ্ছিল শরীরের প্রতিটি হাড়ে ব্যথা করছে। রওশনারা শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, কি হলো, ঘুম ভালো হয়েছে? ইয়াসিন কোনো উত্তর দিল না।
শুধু নিচু হয়ে জুতা খুলতে লাগলো। পিঠে খুব ব্যথা করছে। আবার জিজ্ঞেস করলেন তিনি। ইয়াসিন এবার বিরক্ত গলায় বলল, গাড়িতে মানুষ ঘুমাতে পারে নাকি? সারা রাত একবারও ঠিকমতো ঘুমাতে পারিনি। রওশনারা ধীরে ধীরে মাথা নাড়লেন। শুধু এক রাতেই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে ভেবে দেখো আরিশা টানা কতগুলো রাত ওই একই জায়গায় কাটিয়েছে। পার্থক্য শুধু একটা, তুমি সুস্থ মানুষ, আরও 8 মাসের গর্ভবতী। কথাটা শেষ হয়ে ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ইয়াসিন এবার আমার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো এক ফোঁটা অপরাধবোধের ছায়া দেখা গেল। কিন্তু সে এখনো মুখে স্বীকার করতে পারছিল না যে সে ভুল করেছে। আমি কোনো কথা বললাম না। এতদিনের কষ্টের পরে আমি আর তর্ক করতে চাইছিলাম না। শুধু চুপচাপ ডাইনিং টেবিলের পাশে বসে এক গ্লাস পানি খেলাম। রওশনারা হঠাৎ বললেন, আজ অফিসে দেওয়ার দরকার নেই। ইয়াসিন অবাক হয়ে তাকালো। কেন? কারণ আজ তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? রওশনারা ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটি ছোট নোটবুক বের করলেন। তারপর সেটি টেবিলের ওপর রেখে বললেন, আজ সারা দিন তুমি আরিশার সঙ্গে থাকবে। সে যতবার উঠবে ততবার তুমি উঠবে। সে যতবার হাঁটবে ততবার তুমি তার পাশে থাকবে। ডাক্তার যেসব ওষুধ খেতে বলেছেন সময় মতো তুমি তাকে খাওয়াবে। রান্না করবে, বাসন ধোবা, ঘর পরিষ্কার করবে, আর রাত হলে আবার গাড়িতে গিয়ে ঘুমাবে। ইয়াসিন বিস্ময়ে বলল, মা, এটা আবার কেমন নিয়ম? রওশনারার কণ্ঠ এবার আরও দৃঢ় হয়ে উঠল। এটাকে নিয়ম বলে না, এটাকে দায়িত্ব বলে। এতদিন সেই দায়িত্ব একা তোমার স্ত্রী পালন করেছে। আজ থেকে তুমি বুঝবে, সংসার শুধু টাকা দিয়ে চলে না, সম্মান, যত্ন আর ভালোবাসাও লাগে। ইয়াসিন কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছিল আজ তার কোনো অজুহাতে আর কাজে আসবে না। রওশনারার কথাগুলো শেষ হতেই ঘরের ভেতর ভারী নীরবতা তৈরি করেছিল। ইয়াসিন চুপচাপ দাঁড়িয়েছিল। এতদিন নিজের সিদ্ধান্তকেই সঠিক মনে করা মানুষটি আজ যেন প্রথমবার উপলব্ধি করতে শুরু করেছে তার প্রতিটি আচরণ কতটা নির্মম ছিল। কিন্তু তার সেই উপলব্ধির আগে রওশনারা নিজের ব্যাগ থেকে একটি নীল রঙের ফাইল বের করে ডাইনিং টেবিলের উপর রাখলেন। ফাইলটি বেশ মোটা ছিল। দেখে বোঝা যাচ্ছিল এর ভেতরে অনেক কাগজপত্র রয়েছে। ইয়াসিন অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এটা আবার কি? রওশনারা ধীরে ধীরে ফাইলটি তার দিকে এগিয়ে দিয়ে বললেন, খুলে দেখো। ইয়াসিন ফাইল খুলতেই ভেতর থেকে কয়েকটি কাগজ বেরিয়ে এলো। প্রথম পাতাটি হাতে নিয়ে পড়তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে দ্রুত দ্বিতীয় পাতায় চোখ বুলিয়ে আবার প্রথম পাতায় ফিরে এলো। যেন বিশ্বাসই করতে পারছি না। আমি দূর থেকে সবকিছু দেখছিলাম। কাগজে কি লেখা ছিল তা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ইয়াসিনের মুখ দেখে বুঝতে পারছিলাম বিষয়টি মোটেও সাধারণ নয়। সে কাপা গলায় বলল, মা, তুমি সত্যি এটা করেছ? রওশনারা শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ করেছি, আর অনেক আগে করা উচিত ছিল। ইয়াসিন প্রায় চিৎকার করেই বলল, এভাবে আমাকে শাস্তি দেওয়ার অধিকার তোমার নেই। রওশনারা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, শুধু ছিল গভীর হতাশা। আমি তোমাকে শাস্তি দিচ্ছি না ইয়াসিন, আমি শুধু তোমাকে তোমার কাজের পরিণতি দেখাচ্ছি। এই কাগজগুলো তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তির নথি। এতদিন আমি সবকিছু তোমার নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু গতরাতে নিজের চোখে দেখলাম তুমি এখনো এত বড় হওনি যে মানুষের কষ্ট বুঝতে পারবে। তাই আমি সিদ্ধান্ত বদলেছি। ইয়াসিন হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। রওশনারা আবার বললেন, এই বাড়ি, গ্রামের জমি আর তোমার বাবার সঞ্চয়ের বড় অংশ আমি এখনই তোমার নামে দিচ্ছি না। যতদিন না তুমি একজন দায়িত্বশীল স্বামী এবং বাবা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছো, ততদিন সবকিছুর দায়িত্ব আমার কাছেই থাকবে। কথাগুলো শুনে ইয়াসিন যেন ভেতর থেকে ভেঙে পড়ল। এতদিন সে মনে করত ভবিষ্যতে সব সম্পত্তির একমাত্র মালিক সেই হবে। কিন্তু আজ প্রথমবার বুঝতে পারল সম্মান আর বিশ্বাস হারিয়ে ফেললে সম্পদেরও কোনো মূল্য থাকে না। আমি রওশনার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখ মুছে নিলাম। তিনি শুধু আমার শাশুড়ি নন, আজ যেন একজন মায়ের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। ঠিক তখনই আমার পেটে হঠাৎ তীব্র একটা টান অনুভব হলো। আমি অজান্তে পেট চেপে ধরে সোফার হাতলে ভর দিলাম। মুখ দিয়ে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। রওশনারা মুহূর্তের মধ্যে আমার পাশে ছুটে এলেন। কি হয়েছে মা, ব্যথা করছে? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ, আগের চেয়ে একটু বেশি। ইয়াসিনও দৌড়ে এগিয়ে এলো। তার চোখে এবার স্পষ্ট উদ্বেগ। আরিশা, হাসপাতালে যাব?
আমি তার দিকে তাকালাম। এতদিন পরে প্রথম তার কণ্ঠে উদ্বেগের ছাপ শুনলাম, কিন্তু আমার ভেতরের ক্ষত এত গভীর ছিল যে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারলাম না। রওশনারা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, 1 মিনিট তো দেরি করা যাবে না। ডাক্তার আগেই বলেছিলেন এখন থেকে যে কোনো সময় প্রসব বেদনা শুরু হতে পারে। কথাটা শুনেই ইয়াসিনের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়ো করে গাড়ির চাবি হাতে নিল, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলল, আরিশা, আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনো তোমার সঙ্গে এমন আচরণ করব না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। ক্ষমা চাওয়া সহজ, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস জোড়া লাগাতে সময় লাগে। উত্তর দেওয়ার আগেই আবার পেটের ভেতর তীব্র ব্যথার ঢেউ উঠল। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। রওশনারা দৃঢ় কণ্ঠে বললেন, এখন ক্ষমা চাওয়ার সময় নয়। আগে মার সন্তানকে নিরাপদে হাসপাতালে নিয়ে চলো, বাকিটা পরে হবে। হাসপাতালের উদ্দেশ্যে গাড়িটি যখন দ্রুতগতিতে ছুটে চলছিল, তখন আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ব্যথার তীব্রতাও যেন বাড়ছিল। আমি সামনের সিটে আধশোয়া অবস্থায় বসেছিলাম। রওশনারা আমার হাত শক্ত করে ধরে বারবার সাহস দিচ্ছিলেন, ভয় পেও না মা, আমরা পৌঁছে যাচ্ছি, সব ঠিক হবে ইনশাল্লাহ। ইয়াসিন স্টিয়ারিং শক্ত করে ধরেছিল। লাল সিগন্যালের সামনে পৌঁছালেও সে অস্থির চোখে চারপাশ দেখছিল। এতদিন পরে প্রথমবার তার মুখে সেই আত্মবিশ্বাসী ভাবটা ছিল না, বরং সেখানে ছিল এক ধরনের ভয়, অপরাধবোধ আর অনিশ্চয়তা। মাঝে মাঝে সে রিয়ার ভিউ মিররে আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে শুধু শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্তব্যরত নার্সরা দুটো আমাকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। একজন চিকিৎসক এসে প্রাথমিক পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর তিনি শান্ত কণ্ঠে বললেন, ব্যথা শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখনই প্রসব হচ্ছে না। তবে রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে, তার শরীর অনেক ক্লান্ত, বিশ্রামের খুব দরকার। এ কথাটি শুনে রওশনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু চিকিৎসক এরপরই ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন, আপনি কি রোগীর স্বামী? ইয়াসিন মাথা নাড়ল। ডাক্তার বললেন, গর্ভাবস্থার শেষ দিকে একজন মায়ের পর্যাপ্ত বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, অনিদ্রা বা অস্বস্তিকর পরিবেশ মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এখন থেকে তাকে যথাসম্ভব আরাম ও মানসিক শান্তিতে রাখতে হবে। ডাক্তারের প্রতিটি কথা শুনে যেন ইয়াসিনের বুকের ভেতর তীরের মতো বিঁধছিল। সে নিচু স্বরে শুধু বলল, জি ডাক্তার। আমি হাসপাতালের কেবিনে ভর্তি হলাম। স্যালাইন চলছিল। ওষুধের প্রভাবে ব্যথা কিছুটা কমে এলে জানালার বাইরে তাকিয়ে রইলাম। এতদিনের ঘটনাগুলো বারবার মনে পড়ছিল। যে মানুষটিকে বিশ্বাস করে জীবন শুরু করেছিলাম, সেই মানুষই আমাকে সবচেয়ে অসহায় সময়ে একা ফেলে দিয়েছিল। সেই স্মৃতিগুলো সহজে মুছে ফেলার যাবার মতো ছিল না। কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়ল। ইয়াসিন ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার হাতে আমার পছন্দের তাজা ফুলের একটি ছোট তোড়া। বিয়ের পর সে খুব কমবারই আমাকে ফুল এনে দিয়েছিল। আজ তার চোখে ছিল অনুতাপের ছাপ। সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, আরিশা, আমি জানি শুধু ক্ষমা করো বললেই সব ঠিক হয়ে যাবে না। আমি তোমার সঙ্গে এমন আচরণ করেছি যার কোনো অজুহাত নেই। গত রাতটা গাড়িতে কাটিয়ে বুঝেছি তুমি কতটা কষ্ট পেয়েছ, কিন্তু তুমি তো শুধু একজন সাধারণ মানুষ ছিলে না। তুমি আমাদের সন্তানকে বয়ে নিয়ে সেই কষ্ট সহ্য করেছ। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। সে কথা বলার সময় চোখ নামিয়ে রেখেছিল। মনে হচ্ছিল নিজের ভুলের ভারে সে ভেঙে পড়েছে। আমি শান্ত গলায় বললাম, তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট কোন জায়গায় লেগেছিল? সে ধীরে মাথা নাড়ল। গাড়িতে ঘুমানোর কষ্ট নয়, কষ্ট লেগেছিল এই ভেবে যে আমার কষ্টটা তোমার কাছে কোনো গুরুত্ব পায়নি। আমি প্রতিদিন আশা করতাম আজ হয়তো তুমি বলবে, আরিশা, আজ থেকে তুমি বিছানাতেই ঘুমাবে। কিন্তু প্রতিদিন সকালে শুধু একটা মেসেজ পেতাম, এখন ওপরে আসতে পারো। ইয়াসিনের চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, আমি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবিনি। ঠিক তখনই রওশনারা কেবিনে ঢুকলেন। তিনি দুজনের কথোপকথন শুনে আর কিছু বললেন না, শুধু একটি চেয়ার টেনে বসে শান্তভাবে বললেন, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝিয়ে বদলে যাওয়াটাই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। কেবিনের ভেতর আবার নীরবতা নেমে এলো। বাইরে হাসপাতালের করিডোরে মানুষের চলাফেরা, নার্সদের ব্যস্ততা আর দূরের মনিটরের শব্দ ভেসে আসছিল। আমি জানতাম সামনে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে।
কিন্তু সেই মুহূর্তের আগে ভেঙে যাওয়া বিশ্বাসের পথ পেরোনোই হবে সবচেয়ে কঠিন কাজ। ঠিক তখনই কর্তব্যরত চিকিৎসক আবার কেবিনে ঢুকে রিপোর্ট হাতে নিয়ে বললেন, আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। শিশুর অবস্থা এখন স্থিতিশীল, তবে আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের একজনকে সবসময় রোগীর পাশেই থাকতে হবে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যেতেই ইয়াসিন কোনো দ্বিধা না করেই বলল, আমি থাকব। এক মুহূর্তের জন্য আরিশাকে একা ছেড়ে যাব না। ডাক্তারের কথা শেষ হওয়ার পর কেবিনের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি বিছানায় শুয়েছিলাম, আর ইয়াসিন দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে যে অনুশোচনা দেখছিলাম তা আগে কখনো দেখিনি। কিন্তু আমার মন তখনও সহজে নরম হচ্ছিল না। কয়েক সপ্তাহের অপমান আর একাকিত্ব এক মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব ছিল না। রওশনারা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি ইয়াসিনের কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তোমার সবচেয়ে বড় কাজ হলো আরিশার পাশে থাকা। কথায় নয়, কাজে প্রমাণ করবে যে তুমি বদলেছ। ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব মা। রওশনারা শান্ত গলায় উত্তর দিলেন, চেষ্টা নয়, দায়িত্ব পালন করবে। কারণ বাবা হওয়া শুধু সন্তানের জন্মের দিন থেকে শুরু হয় না। একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করে, তখন থেকেই একজন পুরুষের বাবা হিসেবে দায়িত্ব শুরু হয়ে যায়। কথাগুলো শুনে ইয়াসিন আর কোনো উত্তর দিল না। সেদিন সারাদিন সে এক মুহূর্তের জন্য হাসপাতাল ছাড়ল না। নার্স যখন ওষুধ আনতে বললেন, সে দৌড়ে গেল। ডাক্তার যখন নতুন রিপোর্ট নিয়ে এলেন, সে মনোযোগ দিয়ে প্রতিটি নির্দেশ শুনল। আমি পানি চাইবার আগে সে গ্লাস এগিয়ে দিল। এতদিন পরে তার এই পরিবর্তন আমাকে অবাক করছিল। কিন্তু আমার মনে তখনও প্রশ্ন ছিল, এটা কি সত্যি হৃদয়ের পরিবর্তন, নাকি শুধু অপরাধবোধের ফল? বিকেলের দিকে ডাক্তার আবার এসে আমাকে পরীক্ষা করলেন। কিছুক্ষণ নীরবে রিপোর্ট দেখে তিনি মৃদু হেসে বললেন, ভয়ের কিছু নেই, তবে শরীরের ক্লান্তি অনেক বেশি। পর্যাপ্ত বিশ্রাম আর মানসিক শান্তি দরকার। আমরা চাই আর কয়েকদিন শিশুটি মায়ের গর্ভেই থাকুক। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার চলে যাওয়ার পর ইয়াসিন ধীরে ধীরে আমার বিছানার পাশে বসে বলল, আরিশা, একটা কথা বলবো? আমি কোনো উত্তর দিলাম না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, গত কয়েক সপ্তাহ ধরে আমি শুধু নিজের সুবিধার কথা ভেবেছি। মনে করেছি সংসার চালানোর জন্য টাকা রোজগার করাই আমার একমাত্র দায়িত্ব। কিন্তু গতরাতে গাড়ির ভেতরে শুয়ে বুঝেছি একটা রাতও যে কত কঠিন হতে পারে। আর তুমি সেই কষ্ট দিনের পর দিন সহ্য করেছ। আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। অনেকক্ষণ পরে ধীরে বললাম, বিশ্বাস একদিনে ভাঙে না ইয়াসিন, আর একদিনে জোড়াও লাগে না। সে মাথা নিচু করল। তার চোখে জল চিকচিক করছিল। ঠিক তখনই হাসপাতালের করিডোর থেকে নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। সেই শব্দ শুনে আমি নিজের পেটের উপর হাত রাখলাম। আমার সন্তানও খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখবে। আমি শুধু চাইছিলাম সে এমন একটি পরিবারে বড় হোক, যেখানে ভয় নয়, ভালোবাসা থাকবে। রওশনারা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা, আল্লাহ চাইলে খুব শীঘ্রই তোমার কোলে তোমার সন্তান আসবে। আর আমি চাই সে এমন একজন বাবাকে দেখুক যে নিজের ভুল বুঝে বদলে যেতে পেরেছে। রাত বাড়তে লাগলো। নার্স এসে আমাকে বিশ্রাম নিতে বললেন। ইয়াসিন কেবিনের পাশে রাখা ছোট্ট সোফায় বসে রইল। আমি লক্ষ্য করলাম সারা রাত সে একবারও চোখ বন্ধ করল না। মাঝে মধ্যে উঠে এসে স্যালাইনের বোতল দেখছে, আবার আমার কম্বল ঠিক করে দিচ্ছে। তার এই নীরব যত্নে কোনো নাটকীয়তা ছিল না, ছিল গভীর অনুতাপের ছাপ। ভোরের দিকে হঠাৎ আমার পেটে আবার আগের চেয়ে তীব্র ব্যথা শুরু হলো। আমি অজান্তে ইয়াসিনের হাত শক্ত করে ধরে ফেললাম। সে সঙ্গে সঙ্গে নার্সকে ডাকল। কয়েক মিনিটের মধ্যে চিকিৎসক এসে পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, মনে হচ্ছে প্রসব বেদনা সত্যি শুরু হয়ে গেছে। সবাই প্রস্তুত থাকুন। ডাক্তারের কথায় কেবিনের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। আমাকে দ্রুত প্রসূতি কক্ষে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। ইয়াসিন আমার হাত ছাড়তে চাইছিল না, কিন্তু নার্স তাকে দরজার বাইরে থামিয়ে দিলেন। আমি শেষবারের মতো তার দিকে তাকালাম। তার চোখে তখন একটাই প্রার্থনা, আমি আর আমাদের সন্তান যেন সুস্থ থাকি। প্রসূতি কক্ষের দরজাটি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইয়াসিনের মনে হলো পৃথিবীর সব শব্দ যেন এক মুহূর্তেই থেমে গেছে। সাদা করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষটি আর সে আগের অহংকারী ইয়াসিন নয়। কয়েকদিন আগেও যে মানুষটি নিজের আরামের জন্য 8 মাসের গর্ভবতী স্ত্রীকে গাড়ির পেছনে ছিটে রাত কাটাতে বাধ্য করেছিল, আজ সে একই স্ত্রীর জন্য অসহায়ের মতো দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে আছে। তার হাত দুটো কাঁপছিল,
কপালে ঘাম জমেছিল, আর বুকের ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি আরিশার কিছু হয়ে যায়, যদি সন্তানের কোনো ক্ষতি হয়, এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে ছিল না। রওশনারা ছেলের পাশে এসে নীরবে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে শান্ত গলায় বললেন, আজ বুঝতে পারছো একজন মা কত বড় দায়িত্ব নিয়ে সন্তানকে পৃথিবীতে আনে। ইয়াসিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার গলায় কোনো শব্দ বের হলো না। কয়েক ফোঁটা অশ্রু মেঝেতে পড়ে গেল। সে শুধু ফিসফিস করে বলল, মা, আমি যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম। রওশনারা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সময় কখনো ফিরে আসে না, কিন্তু মানুষ চাইলে নিজের ভবিষ্যৎ বদলাতে পারে। এখন আল্লাহর কাছে দোয়া করো যেন আরিয়েশা আর তোমার সন্তান সুস্থ থাকে। এরপর তোমার পুরো জীবন দিয়ে তাদের প্রাপ্য সম্মান আর ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইয়াসিন হাসপাতালের ছোট্ট নামাজের কক্ষে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল। সেজদায় মাথা রেখে সে কাঁদতে লাগল। জীবনে প্রথমবার সে কোনো চাকরি, ব্যবসা বা নিজের স্বার্থের জন্য নয়, শুধু স্ত্রী আর অনাগত সন্তানের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল। নিজের ভুলগুলো একে একে তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই রাতগুলো যখন আরিশা ভারী পেট নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়িতে গিয়ে বসত, আর সে নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে পড়ত। মনে হতেই তার বুকের ভেতর তীব্র অনুশোচনা জেগে উঠল। প্রায় 1 ঘন্টা পরে প্রসূতি কক্ষের দরজা খুলে একজন নার্স বেরিয়ে এলেন। ইয়াসিন ছুটে গিয়ে জিজ্ঞেস করল, আমার স্ত্রী কেমন আছে? নার্স মৃদু হেসে বললেন, ভয় পাবেন না, প্রসব প্রক্রিয়া চলছে, সময় লাগবে। মা অনেক সাহসের সঙ্গে সবকিছু সামলাচ্ছেন। এ কথাটি শুনে সে কিছুটা স্বস্তি পেল, কিন্তু অপেক্ষার প্রতিটি মিনিট যেন তার কাছে এক একটি ঘন্টার সমান দীর্ঘ মনে হচ্ছিল। আরও কিছুক্ষণ পরে ভেতর থেকে একটি নবজাতকের কান্নার শব্দ এলো। করিডোরের সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াসিনের বুক ধড়ফড় করতে লাগল। কয়েক সেকেন্ড পর চিকিৎসক দরজা খুলে বাইরে এলেন। তার মুখে ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি। অভিনন্দন, তিনি বললেন, আপনাদের একটি সুস্থ কন্যা সন্তান হয়েছে। মা ও মেয়ে দুজনেই এখন নিরাপদ। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইয়াসিনের চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলতে পারল না, শুধু দুহাত মুখে চেপে দাঁড়িয়ে রইল। রওশনারা আল্লাহর শুকরিয়া আদায় করে ছেলেকে জড়িয়ে ধরলেন। বহুদিন পর তিনি ছেলের চোখে সত্যিকারের অনুতাপ আর ভালোবাসা দেখতে পেলেন। কিছুক্ষণ পরে নার্স ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বাইরে এলেন। গোলাপি কাপড়ে মোড়ানো ছোট্ট মুখটি শান্তভাবে ঘুমিয়েছিল। ইয়াসিন কাপা হাতে মেয়ের আঙ্গুল স্পর্শ করতেই শিশুটি মুঠো করে তার আঙ্গুল আঁকড়ে ধরল। সেই ক্ষুদ্র স্পর্শ যেন তার ভেতরের সমস্ত অহংকার ভেঙে দিল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি, তোমার মাকে আর কখনো কষ্ট দেব না। নার্স জানালেন, আমি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কেবিনে ফিরব। ইয়াসিন বারবার কেবিনের দিকে তাকাচ্ছিল। তার একটাই ইচ্ছে, আরিশার সামনে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য আবারও ক্ষমা চাওয়া। কিন্তু সে জানত, ক্ষমা চাইলে সব ক্ষত সেরে যাবে না। তাকে এখন থেকে প্রতিদিনের কাজে প্রমাণ করতে হবে যে সে সত্যি বদলে গেছে। 1 ঘন্টা পরে আমাকে কেবিনে আনা হলো। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু মেয়েকে বুকে নিয়ে মনে হচ্ছিল পৃথিবীর সব কষ্ট যেন সার্থক হয়ে গেছে। ইয়াসিন ধীরে ধীরে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তার চোখ ভেজা। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি মেয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ওর বাবাকে এমন একজন মানুষ হতে হবে যার জন্য ও একদিন গর্ব করতে পারবে। ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি জানি তোমার বিশ্বাস আবার অর্জন করতে অনেক সময় লাগবে, কিন্তু আমি অপেক্ষা করব, যতদিন লাগে ততদিন। আমি তার দিকে তাকালাম। প্রথমবার মনে হলো তার কথার মধ্যে কোনো অহংকার নেই, শুধু অনুশোচনার নতুনভাবে শুরু করার ইচ্ছা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন সকালে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো যখন কেবিনে ঢুকল, তখন আমার কোল জুড়ে শান্তভাবে ঘুমিয়েছিল আমার ছোট্ট মেয়ে। ওর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল গত কয়েক মাসের সমস্ত কষ্ট যেন এই এক টুকরো হাসির মধ্যেই হারিয়ে গেছে। ইয়াসিন পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এমন এক কমলতা যা আমি আগে কখনো দেখিনি। ছাড়পত্রে সব কাগজপত্র সম্পূর্ণ করার পর আমরা হাসপাতালের নিচে নামলাম। ইয়াসিন খুব সাবধানে আমাকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছিল। আগে যে মানুষটি নিজের আরামের জন্য আমার কষ্টকে গুরুত্ব দিত না, আজ সে বারবার জিজ্ঞেস করছিল, কোথাও ব্যথা করছে, একটু ধীরে যাব। আমি শুধু ছোট ছোট উত্তর দিচ্ছিলাম। আমার ভেতরের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি,
গাড়িতে ওঠার আগে রওশনারা সবাইকে থামতে বললেন। তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ়। তিনি ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন, আজ বাড়ি যাওয়ার আগে আমার একটা কথা সবাই শুনবে। আমরা নীরবে তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, আজ থেকে আরিশার এই ছোট্ট বাচ্চার যত্ন নেওয়াই আমাদের প্রথম দায়িত্ব। আর একটা সিদ্ধান্ত আমি ইতিমধ্যে নিয়ে ফেলেছি। ইয়াসিন অবাক হয়ে বলল, কী সিদ্ধান্ত মা? রওশনারা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আরিশা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাদের সঙ্গেই থাকব। ইয়াসিন মাথা নাড়ল, ঠিক আছে মা। কিন্তু রওশনারা থামলেন না। আর একটা কথা, এই ফ্ল্যাটে আর কেউ গাড়িতে গিয়ে ঘুমাবে না। যদি কোনোদিন আবার আমি শুনি যে আমার পুত্রবধূকে অসম্মান করা হয়েছে, তাহলে আমি শুধু রাগ করব না, আমি নিজের সব সম্পত্তির সিদ্ধান্ত নতুন করে নেব। সংসারের সম্মান না থাকলে সম্পদের কোনো মূল্য নেই। ইয়াসিন বিনা দ্বিধায় বলল, মা, সেই ভুল আর কোনোদিন হবে না। আমি কথা দিচ্ছি। বাড়িতে পৌঁছে যখন দরজা খুললাম, তখন আমার চোখ অজান্তেই সেই শোবার ঘরের দিকে চলে গেল। কয়েক সপ্তাহ আগে এই ঘরটা আমার কাছে ছিল অপরাধবোধ আর অপমানের প্রতীক। আজ ঘরে ঢুকে আমি থমকে গেলাম। ঘরটা সম্পূর্ণ বদলে গেছে। বিছানার পাশে একটি নতুন আরামদায়ক চেয়ার রাখা হয়েছে, যাতে রাতে শিশুকে কোলে নিয়ে বসা যায়। ছোট্ট একটি দোলনা জানালার পাশে রাখা। বিছানার উচ্চতাও এমনভাবে ঠিক করা হয়েছে যাতে আমার ওঠানামা করতে কষ্ট না হয়। পাশে শিশুর কাপড়, ডায়াপার, ওষুধ আর প্রয়োজনীয় সবকিছু সুন্দরভাবে সাজানো। আমি অবাক হয়ে ইয়াসিনের দিকে তাকালাম। সে নিচু স্বরে বলল, তুমি হাসপাতালে থাকার সময় অফিসে যায়নি। এই ঘরটা নতুন করে সাজিয়েছি। জানি এতে আগের ভুল মুছে যাবে না, কিন্তু আমি চাই এই ঘরে তোমার আর কোনো খারাপ স্মৃতি না থাকুক। আমার বুকের ভেতর হালকা একটা আলোড়ন উঠল। তবু আমি নিজেকে সংযত রাখলাম। দিনগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মাঝরাতে মেয়ে কেঁদে উঠলে ইয়াসিন আগে নিজেই উঠে যেত। ডায়াপার বদলানো, দোলনায় ঘুম পাড়ানো, আমার জন্য গরম পানি এনে দেওয়া, সব কাজেও এগিয়ে আসতো। প্রথম দিকে আমি অবাক হয়ে শুধু দেখতাম। পরে বুঝলাম সে কাউকে দেখানোর জন্য নয়, নিজের ভুল শুধরানোর জন্যই এসব করছে। একদিন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে দেখলাম ইয়াসিন মেয়েকে কোলে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে লরি গাইছে। শিশুটি তার বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সেই দৃশ্য দেখে আমার চোখ ভিজে উঠল। যে মানুষটি কয়েক সপ্তাহ আগে নিজের ঘুমকে সবচেয়ে বড় মনে করত, আজ সে নিজের ঘুমের কথা একবারও ভাবছে না। পরদিন সকালে রওশনারা আমাকে একান্তে ডেকে বললেন, মা, আমি জানি তোমার কষ্ট খুব গভীর, কিন্তু আমি এটাও দেখছি ইয়াসিন সত্যি বদলানোর চেষ্টা করছে। ক্ষমা করবে কিনা সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবে মানুষ যদি সত্যি নিজের ভুল বুঝে বদলে যায়, তাকে নতুন সুযোগ দেওয়া কখনো কখনো বড় সাহসের কাজ। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, আমি এখনই সব ভুলে যেতে পারবো না, কিন্তু আমি দেখছি সে চেষ্টা করছে। রওশনারা মৃদু হেসে বললেন, এই চেষ্টাটাই একদিন তোমাদের সংসারটাকে আবার নতুন করে গড়ে তুলবে। সেদিন সন্ধ্যায় ইয়াসিন অফিস থেকে ফিরে আমার সামনে একটি ছোট কাঠের বাক্স রাখল। বাক্সটি খুলে দেখি ভেতরে গাড়ির চাবি। আমি অবাক হয়ে বললাম, এটা কেন? সে শান্ত গলায় উত্তর দিল, এই চাবিটা এতদিন আমার অহংকারের প্রতীক ছিল। আজ থেকে এটা শুধু একটা গাড়ির চাবি। আমি চাই না এটা দেখলে তোমার সেই কষ্টের রাতগুলোর কথা মনে পড়ুক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই গাড়িটা বিক্রি করে দেব, নতুন একটা শুরু করব, যেখানে আমাদের জীবনের কোনো স্মৃতির সঙ্গে অপমান জড়িয়ে থাকবে না। তার কথাগুলো শুনে আমি প্রথমবার অনুভব করলাম একজন মানুষ সত্যি বদলে যেতে পারে যদি সে নিজের ভুল স্বীকার করার সাহস রাখে। কিন্তু ঠিক তখনই ইয়াসিনের ফোন বেজে উঠল। ফোনের ওপাশের খবরটি শুনে তার মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থেকে আমার আর রওশনারার দিকে তাকালো। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে ধীরে ধীরে বলল, অফিস থেকে ফোন, খুব বড় একটা সমস্যা হয়েছে। হয়তো আমার চাকরিটায় চলে যেতে পারে। ইয়াসিনের মুখ থেকে আমার চাকরিটা চলে যেতে পারে কথাটা বের হতে ঘরের পরিবেশ আবার ভারী হয়ে উঠল। কয়েক মুহূর্ত আগেও যে ঘরে আমাদের ছোট্ট মেয়ের মৃদু হাসির শব্দ ভেসে বেড়াচ্ছিল, সেখানে হঠাৎ করে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। আমি মেয়েকে আরো শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। রওশনারা ধীর দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার মুখে উদ্বেগ থাকলেও আতঙ্ক ছিল না। জীবনের বহু ঝড় পেরিয়ে আসা একজন মায়ের চোখে
আমি অদ্ভুত এক স্থিরতা দেখতে পেলাম। ইয়াসিন ধীরে ধীরে সোফায় বসে পড়ল। তার হাত দুটো কাঁপছিল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, আমাদের কোম্পানিতে বড় ধরনের কর্মী ছাঁটাই শুরু হয়েছে। আজ অফিস থেকে জানিয়েছে আগামীকাল আমাকে ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করতে হবে। সবাই বলছে যাদের নাম তালিকায় আছে তাদের বেশিরভাগের চাকরি থাকবে না। আমি কিছু বললাম না। কয়েক সপ্তাহ আগেও হয়তো আমি ভেবে বুঝতাম এটাই তার প্রাপ্য, কিন্তু মেয়ের জন্মের পর থেকে তার মধ্যে যে পরিবর্তন আমি দেখেছি তা আমার রাগকে অনেকটাই নরম করে দিয়েছিল। তবু অতীতের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। রওশনারা ধীরে ধীরে সেলের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, জীবনের টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু মানুষ যদি নিজের চরিত্র হারায় সেটা ফিরে পাওয়া অনেক কঠিন। আল্লাহ তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, একজন ভালো স্বামী আর বাবা হওয়ার সুযোগ। চাকরি চলে গেলেও সেই দায়িত্ব থেকে তুমি মুক্ত হবে না। ইয়াসিন মায়ের কথায় মাথা নিচু করে ফেলল। আমি জানি মা, আগের মতো আমি আর কোনো কিছু থেকে পালাতে চাই না। যদি চাকরি চলে যায় তবু আমি সংসারের দায়িত্ব ছাড়ব না। সেদিন রাতটা আমাদের কারো ভালো কাটল না। আমি মাঝে মধ্যে ঘুম থেকে উঠে দেখলাম ইয়াসিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আগে কোনো সমস্যায় পড়লে সে রেগে যেত বা অন্যকে দোষ দিত, কিন্তু আজ সে যে নীরবে সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে আমাদের মেয়ের দোলনার পাশে এসে দাঁড়ালো। ছোট্ট শিশুটি নিশ্চিন্তে ঘুমিয়েছিল। ইয়াসিন নিচু হয়ে তার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বাবা কথা দিচ্ছে তোমার জীবনে কোনো কষ্ট আসতে দেব না। পরদিন সকালে সে খুব সাধারণ পোশাক পরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হলো। বের হওয়ার আগে আমার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি জানি তোমার কাছে আমার কোনো অধিকার নেই, তবু একটা দোয়া চাই। আজ যাই হোক না কেন আমার যেন সৎভাবে সবকিছু মোকাবেলা করতে পারি। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে শুধু বললাম, সত্যি কথা বলবে আর নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাবে না, বাকিটা আল্লাহর হাতে। আমার এই ছোট্ট কথাটুকু শুনে ইয়াসিনের চোখ ভিজে উঠল। হয়তো সে বুঝতে পেরেছিল ভেঙে যাওয়া বিশ্বাসের দেয়ালে প্রথম ছোট্ট ফাটল ধরেছে। ইয়াসিন অফিসে চলে যাওয়ার পর রওশনারা আমার পাশে এসে বসলেন। তিনি মেয়েকে কোলে নিয়ে মৃদু হেসে বললেন, দেখেছ মা, মানুষ চাইলে বদলাতে পারে। আমি ছেলেকে ছোটবেলা থেকে অনেক কিছু শিখিয়েছি, কিন্তু একটা জিনিস শেখাতে পারিনি, অন্যের কষ্ট অনুভব করতে। আল্লাহ হয়তো এই ঘটনাগুলোর মাধ্যমে সেই শিক্ষাটাই দিলেন। আমি ধীরে ধীরে বললাম, মা, আমি এখনো সব ভুলে যেতে পারিনি। তিনি আমার হাত ধরে বললেন, আমি জানি আর কেউ তোমাকে জোরও করবে না। ক্ষমা তখনই করবে যখন তোমার মন সত্যি প্রস্তুত হবে। তবে একটা কথা মনে রেখো, ক্ষমা মানে অতীত ভুলে যাওয়া নয়, বরং ভবিষ্যৎকে নতুন সুযোগ দেওয়া। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ইয়াসিনের কোনো ফোন এলো না। আমার মনে অজানা দুশ্চিন্তা কাজ করতে লাগলো। ঠিক সন্ধ্যা 7টার দিকে দরজার ঘণ্টা বেজে উঠল। রওশনারা দরজা খুলতেই দেখলাম ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার হাতে অফিসের ব্যাগ, কিন্তু মুখে অদ্ভুত এক শান্ত ভাব। সে ধীরে ধীরে ভেতরে এসে আমার সামনে দাঁড়ালো। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে মৃদু হেসে বলল, চাকরিটা আছে, কিন্তু আজ আমি একটা বড় শিক্ষা পেয়েছি। আমরা সবাই তার দিকে তাকিয়ে রইলাম। ইয়াসিন বলল, ম্যানেজার আমাকে বললেন গত কয়েক মাস ধরে আমি কাজ ঠিকমতো করলেও আমার আচরণে অনেক অহংকার ছিল। সহকর্মীদের সঙ্গে ব্যবহারও ভালো ছিল না। শেষ পর্যন্ত আমাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শর্ত একটাই, নিজেকে বদলাতে হবে, অফিসেও সংসারেও। সে কিছুক্ষণ থেমে আমার দিকে তাকালো। বুঝলাম, শুধু তোমার কাছেই নয়, জীবনের অনেক ক্ষেত্রেই আমি ভুল করেছি। এবার আমি সত্যিই নতুন করে শুরু করতে চাই। আমি তার দিকে তাকিয়ে রইলাম। অনেক দিনের মধ্যে প্রথমবার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সেই পুরনো ইয়াসিন নয়, সে বদলানোর পথেই হাঁটছে। সেদিন রাতের খাবার শেষ হওয়ার পর রওশনারা সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। তার মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি, কিন্তু চোখে মুখে বোঝা যাচ্ছিল আজ তিনি এমন কিছু বলতে যাচ্ছেন যা আমাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি মেয়েকে কোলে নিয়ে সোফায় বসলাম। ইয়াসিন আমার থেকে একটু দূরে চুপচাপ বসেছিল। গত কয়েক সপ্তাহে সে নিজের আচরণে অনেক পরিবর্তন এনেছে। মাঝরাতে মেয়ের কান্না শুনলে সবার আগে সে উঠে যেত। আমার ওষুধের সময় কখনো ভুলত না। অফিস থেকে ফিরে মেয়েকে কোলে নিয়ে খেলত।
কিন্তু এত কিছুর পরও সে কখনো আমার কাছে জোর করে ক্ষমা চায়নি। শুধু কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে যে সত্যি বদলেছে। রওশনারা ধীরে ধীরে বললেন, আজ আমার কিছু কথা আছে। প্রথমে তোমাকে বলছি ইয়াসিন। ইয়াসিন মাথা নিচু করল। যেদিন আমি নিজের চোখে দেখেছিলাম আমার ৮ মাসের গর্ভবতী পুত্রবধূ গাড়ির ভেতরে রাত কাটাচ্ছে, সেদিন মনে হয়েছিল আমি তোমাকে মানুষ করতে পারিনি। সেদিন তোমার ওপর আমার ভীষণ রাগ হয়েছিল। কিন্তু আজ কয়েক সপ্তাহ ধরে তোমাকে দেখছি। তোমার পরিবর্তন অভিনয় নয়, তুমি সত্যি নিজের ভুল বুঝেছ। ইয়াসিন ধীরে বলল, মা, আমি যত কষ্ট আরিশাকে দিয়েছি সেই কষ্টের জন্য সারা জীবন আফসোস করব। রচনারা শান্ত গলায় উত্তর দিলেন, আফসোসের মূল্য তখনই হয় যখন তা মানুষকে বদলে দেয়। এরপর তিনি আমার দিকে তাকালেন, মা, সিদ্ধান্ত পুরোপুরি তোমার। তুমি যদি মনে করো ইয়াসিনকে আরেকটা সুযোগ দেওয়া উচিত নয়, তাহলে আমি কখনো তোমাকে দোষ দেব না, কারণ অন্যায়টা তোমার সঙ্গেই হয়েছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমি অনেকক্ষণ কিছু বলতে পারলাম না। আমার চোখের সামনে একের পর এক ছবি ভেসে উঠছিল। ঠান্ডা রাত, গাড়ির পেছনের সিট, একা একা কান্না, প্রতি ঘন্টায় বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যাওয়া, আর সকালে সেই ছোট্ট বার্তা, এখন ওপরে চলে আসতে পারো। সেই স্মৃতিগুলো আজও আমাকে কষ্ট দেয়। কিন্তু একই সঙ্গে আরেকটা ছবিও ভেসে উঠল। হাসপাতালে সারা রাত জেগে থাকা ইয়াসিন, মেয়ের জন্মের সময় তার চোখের জল, মাঝরাতে মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ানো, আমার ওষুধের সময় মনে করিয়ে দেওয়া, আর প্রতিদিন কোনো অভিযোগ ছাড়াই সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ইয়াসিন ভয় ভরা চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি শান্ত গলায় বললাম, আমি একটা কথা শিখেছি, ক্ষমা করা মানে অতীত ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে মানুষটাকে বদলে যাওয়ার সুযোগ দেওয়া। ইয়াসিনের চোখ মুহূর্তেই ভিজে উঠল। আমি আবার বললাম, আমি তোমাকে আজই পুরোপুরি ক্ষমা করে দিলাম। এমনটা বলতে পারবো না, কারণ সেই কষ্টগুলো সত্যিই ছিল, কিন্তু আমি তোমাকে একটা নতুন সুযোগ দিতে রাজি আছি। কথা শেষ হতেই ইয়াসিন আর নিজেকে সামলাতে পারল না। সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাপা গলায় বলল, আরিশা, আমি তোমার কাছে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ প্রতিশ্রুতি আমি আগেও দিয়েছিলাম। এবার আমি শুধু চাই আমার কাজ দেখে তুমি একদিন নিজেই বলো, ইয়াসিন সত্যি বদলে গেছে। আমার চোখও ভিজে উঠল। আমি ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। সে আমার হাত দুটো নিজের কপালে ছুঁয়ে নিল। ঠিক তখনই আমার ছোট্ট মেয়েটা হঠাৎ মিষ্টি করে কেঁদে উঠল। রওশনারা হেসে বললেন, দেখেছ, মনে হচ্ছে সেও চায় তার বাবা মা নতুন করে জীবন শুরু করুক। ঘরের ভারী পরিবেশ মুহূর্তেই হালকা হয়ে গেল। অনেকদিন পর আমরা তিনজন একসঙ্গে হেসে উঠলাম। কিন্তু রওশনারার কাছে তখনও একটি শেষ চমক বাকি ছিল। তিনি টেবিলের ড্রয়ার খুলে একটি খাম বের করলেন। খামটি ইয়াসিনের হাতে দিয়ে বললেন, এটা তোমার বাবার শেষ ইচ্ছাপত্রের একটি অনুলিপি। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, এতদিন যেটা আটকে রেখেছিলাম সেটা আবার কার্যকর করব। কিন্তু একটা শর্ত আছে। ইয়াসিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি শর্ত মা? রওশনারা মৃদু হেসে বললেন, এই পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো জমি বা বাড়ি নয়। এই পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বিশ্বাস। যদি কোনোদিন আবার সে বিশ্বাস ভাঙো, তাহলে এই কাগজের আর কোনো মূল্য থাকবে না। ইয়াসিন খামটি বুকের সঙ্গে চেপে ধরে শুধু বলল, মা, আজ থেকে আমি সম্পত্তির জন্য নয়, আমার পরিবারের ভালোবাসার জন্য বাঁচব। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে মানুষটিকে আমি একদিন হারিয়ে ফেলেছিলাম, সে যেন নতুন মানুষে আবার আমার সামনে ফিরে এসেছে। রওশনারার কথা শেষ হওয়ার পর ঘরের ভেতর এমন এক নীরবতা নেমে এলো, যা কোনো অস্বস্তি নয়, বরং স্বস্তির। মনে হচ্ছিল এতদিন ধরে জমে থাকা সমস্ত অভিমান, কষ্ট আর ভুল বোঝাবুঝি ধীরে ধীরে গলে যাচ্ছে। ইয়াসিন খামটি টেবিলের ওপর রেখে আমার সামনে এসে দাঁড়ালো। সে শান্ত গলায় বলল, মা, যে সম্পত্তির কথা বলছি, আজ বুঝতে পারছি সেগুলোর কোনো মূল্যই নেই যদি তোমাদের দুজনকে হারিয়ে ফেলি। আমি প্রায় হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। এবার আমি সেই সুযোগ আর নষ্ট করব না। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মানুষের চোখ কখনো কখনো মনের সত্যিটা বলে দেয়। আজ তার চোখে কোনো অহংকার ছিল না, কোনো অজুহাত ছিল না, ছিল শুধু অনুশোচনা আর পরিবারকে আগলে রাখার দৃঢ় প্রতিজ্ঞা। সেদিনের পর থেকে আমাদের সংসার সত্যি বদলে যেতে শুরু করলো। দিনগুলো একে একে কেটে যাচ্ছিল।
আমাদের ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হতে লাগলো। ওর প্রথম হাসি, প্রথমবার বাবার আঙ্গুল শক্ত করে ধরে রাখা, প্রথমবার উল্টে শোয়ার চেষ্টা, প্রতিটি মুহূর্ত ইয়াসিন নিজের চোখে দেখেছে। আগে অফিস থেকে ফিরতে রাত হয়ে যেত, এখন কাজ শেষ হলে সে দ্রুত বাড়ি ফিরত। দরজা খুলে প্রথমে মেয়েকে কোলে নিত, তারপর আমার খোঁজ নিত। একদিন বিকেলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ইয়াসিন এসে আমার হাত থেকে কেটলি নিয়ে বলল, ডাক্তার এখনো বলেছেন বেশি ভারী কাজ করবে না, আমি করছি। আমি হেসে বললাম, সব কাজ যদি তুমি করো তাহলে আমি কি করব? সে মুচকি হেসে উত্তর দিল, তুমি আর আমাদের মেয়েটা সুস্থ থাকবে, আপাতত এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। তার এই কথায় আমি বুঝলাম পরিবর্তনটা আর সাময়িক নয়। কয়েক মাস পরে আমাদের মেয়ের আকিকার আয়োজন করা হলো। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই এসেছিলেন। অনেকেই রওশনার কাছে বলছিলেন, ভাবি, ইয়াসিনকে এখন একেবারে অন্য মানুষ লাগছে। রওশনারা শুধু মৃদু হেসে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু যে মানুষ নিজের ভুল স্বীকার করে বদলে যায় সেই সত্যিকারের মানুষ। অনুষ্ঠানের এক পর্যায়ে ইয়াসিন সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি একটা কথা বলতে চাই। আমি আমার স্ত্রীকে এমন কষ্ট দিয়েছিলাম যা কোনো স্বামীরই দেওয়া উচিত নয়। সে আমাকে ছেড়ে যেতে পারত, কিন্তু সে ধৈর্য ধরেছিল। আমার মা আমাকে আমার ভুল বুঝিয়েছিলেন। আজ আমি সবার সামনে আরিশার কাছে আবারও ক্ষমা চাইছি এবং কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওকে সম্মান করব। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দেই কথাগুলো শুনছিলেন। আমি উঠে তার পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর সবার সামনে বললাম, ক্ষমা করা সহজ ছিল না, কিন্তু আমি দেখেছি সে শুধু মুখে নয়, কাজে বদলেছে। তাই আজ আমি অতীতের সব কষ্টকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চাই। আমার কথা শেষ হতেই চারিদিকে করতালির শব্দ উঠল। রওশনারার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, আজ আমার সংসারটা আবার পূর্ণ হলো। সন্ধ্যায় অতিথিরা চলে যাওয়ার পর আমরা তিনজন বারান্দায় বসেছিলাম। আকাশে হালকা চাঁদের আলো। আমাদের ছোট্ট মেয়েটা ইয়াসিনের কোলে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। আমি মৃদু হেসে বললাম, মনে আছে একসময় এই রাতগুলো আমার কাছে সবচেয়ে ভয়ের ছিল? ইয়াসিন মাথা নিচু করে বলল, প্রতিটি রাত আমার মনে থাকবে, কারণ সেই ভুলগুলো আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় একজন স্বামী হওয়া মানে শুধু সংসারের খরচ চালানো নয়, স্ত্রীর সম্মান, নিরাপত্তা আর মানসিক শান্তির দায়িত্বও নেওয়া। আমি তার হাতের উপর নিজের হাত রাখলাম। আমরা কেউই অতীত বদলাতে পারবো না, কিন্তু ভবিষ্যৎটা আমরা একসঙ্গে সুন্দর করতে পারি। ইয়াসিন আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে আর কোনো অহংকার ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। রওশনারা দূর থেকে আমাদের দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি মনে মনে বললেন, যে শিক্ষা আমি সেদিন ছেলেকে দিতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, সে আজ তা সত্যি শিখেছে। সেদিন গভীর রাতে আমরা তিনজন একই বিছানায় শুয়েছিলাম। মাঝখানে আমাদের ছোট্ট মেয়ে শান্তিতে ঘুমাচ্ছিল। জানালার বাইরে মৃদু বাতাস বইছিল। আমি একবার ইয়াসিনের দিকে তাকালাম। সে ঘুমানোর আগে আস্তে করে বলল, ধন্যবাদ আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আমি উত্তর দিলাম, সেই সুযোগের মূল্য যেন কোনোদিন ভুলে যেও না। সে আমার হাত শক্ত করে ধরে বলল, কোনোদিন না। সেদিনের পর আর কোনো রাত আমাকে গাড়ির পেছনের সিটে কাটাতে হয়নি, কারণ সেই রাতগুলো শুধু আমার জীবনই বদলায়নি, বদলে দিয়েছিল একজন স্বামীর বিবেক, একজন মায়ের শিক্ষা এবং একটি পরিবারের ভবিষ্যৎ। সমাপ্ত।